Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো আমরা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি থিওরি ডিসকাস করছিলাম। তো প্রিভিয়াস ক্লাসে আমরা প্রবাবিলিটি থিওরির বেসিক যে আইডিয়া প্রবাবিলিটি থিওরি পড়ার জন্য আমার যে সমস্ত ফর্মুলাগুলো দরকার বা যে আইডিয়াগুলো দরকার সেই থিওরিটিক্যাল পোর্শন নিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো আজ তোমাদের প্রবাবিলিটির নেক্সট যে পোর্শনটা আছে সেই রিলেটেড কিছু ফর্মুলা কিছু অঙ্ক এই নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে? তো প্রবাবিলিটি মানে কি পড়েছিলাম বলতো? একটা প্রবাবিলিটি মানে যেটা আমরা বুঝেছিলাম সম্ভাবনা তত্ত্ব, একটা ঘটনা ঘটার সম্ভাবনা। তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যথেচ্ছ পরীক্ষা যেটা বলা হয়েছিল, পর্যবেক্ষণ, র্যান্ডম এক্সপেরিমেন্ট, যদি একটা আমি র্যান্ডম এক্সপেরিমেন্ট নিই, ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো পাবো সেটাকে আমরা বলেছিলাম, আউটকামগুলো নিয়ে যে আমরা সেট ফর্ম করে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে তার যে আউটকামগুলো পাই সেই আউটকামগুলোর যে সেটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস বা বাংলায় যেটাকে বলা হয় নমুনা দেশ। নমুনা দেশ, রাইট? আচ্ছা, তো এনি সাবসেট অফ দিস স্যাম্পল স্পেস ইজ কল্ড ইভেন্ট, রাইট? তাহলে সাপোজ যদি একটা এস এর একটা সাবসেট নিই আর এটাকে আমরা বলেছিলাম ইভেন্ট। এই ইভেন্টেরই আমরা প্রবাবিলিটি ডিফাইন করেছিলাম। কিভাবে ডিফাইন করেছিলাম? যে পি অফ এ ইকুয়ালস টু the number of element contain a বা total number of element, রাইট? সে মিউচুয়ালি ইকুয়াল, তোমার ইকুয়ালি এক্সস্টিভ ইভেন্টস নিয়ে আমি যেগুলো বলেছিলাম সেগুলো আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, ওগুলো আর বলছি না। সাপোজ এটার আমি নাম্বারটা ধরলাম এম আর এটার নাম্বার ধরলাম তোমার এন অফ এস। এন অফ এসটা ধরলাম সাপোজ এন, আর এটা হচ্ছে এমটা ধরলাম এন অফ এ, এটাকে ধরলাম এম। তাহলে প্রবাবিলিটি বলেছিলাম এম বাই এন। আর এই প্রবাবিলিটির মান অলওয়েজ লাই বিটুইন দিস রেঞ্জ। পি অফ এ লাই বিটুইন 0 অ্যান্ড 1। তার মানে একটা প্রবাবিলিটি ম্যাক্সিমাম ভ্যালু তার হতে পারে 1, মানে পি অফ এস সার্টেন অ্যান্ড শিওর ঘটনার প্রবাবিলিটি হবে 1, আর নাল ইভেন্টের প্রবাবিলিটি হবে 0। নাল ইভেন্ট মানে কি বলেছিলাম? ধরো একটা থ্রোয়িং এ ডাই, একটা লুডোর ছক্কাকে তুমি যখন চাল তোমার থ্রো করছো, তার আমি বললাম তার ছখানা ফেস আছে। তো ছখানা ফেসের মধ্যে 1 2 3 4 5 6 এই ছখানা ফেস। আমি বললাম ছখানা ফেসের মধ্যে তোমার 8 পড়ার সম্ভাবনা বের করো, 8 পড়ার প্রবাবিলিটি। ফেস আছে তো ছখানা, তাহলে কি করে 8 আসবে কি করে, তাই না? তো সেক্ষেত্রে ওই যে ঘটনাটা 8 পড়বে সেটা ইভেন্ট, ওই ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে একটা নাল। দ্যাট মিনস পি অফ ফাই সেট ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক? ওকে। আর কি পড়েছিলাম? যে দুটো ইভেন্ট যদি ডিসজয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাই। দ্যাট মিনস পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0, রাইট? এটা আমরা শিখেছিলাম দুটো ইভেন্ট যদি এটা হয়। আচ্ছা, বেশ। নেক্সট আমরা যেটা, আচ্ছা এটা এইভাবে নয়, দুটোই এই প্রবাবিলিটিটা নয়, জাস্ট ইভেন্টের আমার ডিসজয়েন্টের জন্য এটা পড়েছিলাম। আর ধরো আমরা যেটা জানি যে একটা সেট এবং তার কমপ্লিমেন্টের সেটটাকে ইউনিয়ন করলে গোটা স্যাম্পল স্পেসটাকে আমরা পেয়ে যাব। তাহলে আবার এ আর বি, এ আর এ কমপ্লিমেন্ট ডিসজয়েন্ট, দ্যাট মিনস পি অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ ফাই, দ্যাট মিনস 0। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম জেনারেল ফর্মুলা, যে এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা শিখেছিলাম পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বুঝে গেছে? তো এখানেতে আমরা যদি এই ফর্মুলাটা এখানে প্রবাবিলিটি অ্যাপ্লাই করি, এই খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এস। পি অফ এস এর ভ্যালু কত? 1। দ্যাট মিনস পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1।
ওকে, তাহলে এখান থেকে এই যে রেজাল্টটা আমি এটাকে আমি ডেসক্রাইব করলাম, এই রেজাল্টটা কিন্তু বিশাল ইউজফুল রেজাল্ট। আমি অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, তোমাদের এই টাইপের অঙ্ক দেবে। তাহলে এই রেজাল্টের কখনো তোমাকে পি অফ এর ভ্যালু দেবে, পি অফ এ কমপ্লিমেন্ট ভ্যালু বের করতে হবে, পি অফ এ কমপ্লিমেন্টের ভ্যালু দেবে, পি অফ এর ভ্যালু বের করতে পারবে। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু খুব কেয়ারফুলি এই ফর্মুলাটা মনে রাখবে। আর একটা যেটা ফর্মুলা, সেটা হচ্ছে আমরা জানি, দেখবে ভেন ডায়াগ্রামের মধ্যে আমি পড়েছিলাম যে এ সেটটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন, সরি একটু ভুল লিখলাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা মানে হচ্ছে তোমার এ সেট, রাইট? ওকে, এটা মানে কি ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। এ একটা সেট ধরো এ, আর একটা ধরো বি, বি, তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে বি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে অ্যাকচুয়ালি কোন জায়গাটা বলতে চাইছি, এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা তোমার, এটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, আর জাস্ট এই পোর্শন, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, রাইট? তাহলে ছবি দেখি পরিষ্কার বুঝতে পারছো, দেখো যে এটাকে আমি এই দুটোর ইউনিয়ন করলেই কিন্তু এটাকে লিখতে পারবো, আবার এই দুটো ইভেন্ট ডিসজয়েন্ট, তো এই দুটো ইভেন্ট ডিসজয়েন্ট মানে এদের ইন্টারসেকশনটা 5। দ্যাট মিনস আমি যদি প্রবাবিলিটি বের করি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? সিমিলারলি আমরা বিটাকেও বের করতে পারবো। এগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো আমার অঙ্কেতে কাজে লাগবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা লিখতে পারবো পি অফ বি ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, রাইট? এই দুটো ফর্মুলা কিন্তু খুব ইউজফুল আছে এখানে। বেশ, এরপর আমরা একটা রেজাল্ট করব। দেখো একটা জিনিস, একটা ইনইকুয়ালিটি তোমরা বলতে পারবে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, রেজাল্ট বলে লিখছি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা কি শিখেছিলাম? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা প্রুফও আছে, এর প্রুফটাও তোমরা করতে পারো। সেট থিওরিটিক্যালি আমি পড়েছিলাম, যখন সেট থিওরি পড়েছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে, তখন দেখবে এটা আমরা এন অফ দিয়ে প্রুফ করেছিলাম। এখানেও কিন্তু প্রবাবিলিটিতেও সেটা প্রুফ হবে। প্রুফটা তোমরা যদি কেউ করতে চাও, জাস্ট তোমরা নিজেরা চেক করে নেবে, চেক ইউর সেলফ, একটু চেক করে নিও নিজেরা, খুব ইজি। তো এটা প্রুফ করতেও দিতে পারে কি না, এই এই কনসেপ্ট দিয়েই তোমার হবে কিন্তু। এই দুটো রেজাল্টকে দিয়ে তোমাকে আলটিমেট প্রুফ করতে হবে। আমি জাস্ট একটু বলে দিই কিরকম প্রুফটা কিরকম হবে। দেখো জাস্ট একটু আমি আইডিয়াটা দিয়ে দিই। এ ইউনিয়ন বি মানে তুমি লিখতে পারবে এ ইউনিয়ন, সরি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এইটাকে দেখো, এই তিনটেকে যদি আমি, এইটা এই হলুদ যে পোর্শনটা আমি স্যালেক্ট করেছি সেইটুকুর সাথে ইন্টারসেকশন, তার সাথে গ্রিন পোর্শনটা যদি আমি ইউনিয়ন করে দেখো, গোটা এ ইউনিয়ন বিটাই পেয়ে যাবো। সেটাকে আমি যা সেট থিওরিটিকে লিখেছি। এরপরে দিস ইভেন্ট অ্যান্ড দিস ইভেন্ট অল আর মিউচুয়ালি ডিসজয়েন্ট, না একে অপরের সাথে ডিসজয়েন্ট। তার মানে এটাকে আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু probability of A intersection B complement plus probability of A intersection B plus probability of A complement intersection B। এরপরে দেখো এই দুটোর ভ্যালু অলরেডি আমি ক্যালকুলেশন করে রেখেছি। কোথায়? এ একটা রেজাল্ট আর এ একটা রেজাল্ট, তাহলে এখান থেকে এই দুটোর ভ্যালু তুমি সাবস্টিটিউট করে দাও। তাহলে দেখো এটা পাবে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো যে কোনো একটা কেটে যাবে,
তাহলে আলটিমেট পড়ে রইল কি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এটাই কিন্তু আমার প্রুফ ছিল, তোমাদেরকে চেক করতে বললাম, আমি প্রুফটা করে দিলাম। যাই হোক, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই বুঝতে পেরেছো। বেশ, নেক্সট দেখো, এখান থেকে আমরা একটা ইনইকুয়ালিটিতে আসবো। কি ইনইকুয়ালিটি, কি জানলাম, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটিটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? যে প্রবাবিলিটির মান কখনো কি হবে না, নেগেটিভ হবে না। তার মানে এটাও গ্রেটার ইকুয়াল টু জিরো, এটাও গ্রেটার ইকুয়াল টু জিরো, আর পি অফ এ ইন্টারসেকশন বি, এটা তো একটা প্রবাবিলিটির মান, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো। ম্যাক্স টু ম্যাক্স কত হতে পারে, জিরো হতে পারে। তাহলে এটা কখনোই মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার গল্প এখানে আসছে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। কেন বলো তো, এখানে একটু ভালো করে অবজার্ভ করো, পি অফ এ ইউনিয়ন বিটাকে ইকুয়াল বলছি পি অফ এ প্লাস পি অফ বি, তার থেকে কিছু একটা মাইনাস করলে এটার সাথে ইকুয়াল হচ্ছে। বুঝতে পারলাম? ক্লিয়ার তো? আচ্ছা, একটু কি আমি ভুল লিখলাম? ওয়েট ওয়েট ওয়েট, একটু ভুলই লিখেছি, কারণ আমি দেখো এখানে একটু অবজারভেশনে ভুল লিখেছি আমি এখানেতে। এটা হবে এটার থেকে এটা, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, তাই পি অফ এ প্লাস পি অফ বি এর ভ্যালুটা নিশ্চয়ই কিছু একটা বড়, তার সাথে কিছু একটা ভ্যালু যদি আমি সাবস্ট্রাক্ট করি তবেই এর সাথে ইকুয়াল হচ্ছে, এ ইউনিয়ন বি এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে অবভিয়াসলি এই ভ্যালুটা এ ইউনিয়ন বি এর থেকে বড় হচ্ছে, তাই না? বেশ, এই রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট একটা। এরপর দেখো, তোমাদেরকে আমি যদি বলি যে একটা কয়েনের, ধরো টস করছো, মানে একটা ঝোঁকশূন্য মুদ্রাকে তুমি যদি টস করো, তাহলে তার স্যাম্পল স্পেসটা কি হয়? কারণ তার স্যাম্পল স্পেস হবে হেড আর টেল। এরপর তোমাকে বললাম হেড পড়ার প্রবাবিলিটি বের করো বা টেল পড়ার প্রবাবিলিটি বের করো। হ্যাঁ, তুমি এর ইভেন্টটা ধরলে হেড, তাহলে পি অফ এ মানে হচ্ছে 1/2, কারণ কি এই সরি এই ইভেন্টের মধ্যে তার নাম্বার অফ এলিমেন্ট আছে একটা, আর টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে এলিমেন্ট আছে দুটো, 1/2 ডেফিনেশন অনুযায়ী। যদি বিটাকে যদি আমি ধরে নিই টেল পড়েছে, তার টেল পড়ার প্রবাবিলিটি কত, পি অফ বি ইকুয়াল টু এটাও হাফ। বুঝতে পেরেছি? আচ্ছা, যে দুটো কয়েনকে টস করি, টসিং টু কয়েন, টসিং টু আনবায়াসড কয়েন, তার মানে তার স্যাম্পল স্পেসটা কি হবে, স্যাম্পল স্পেসে কটা মেম্বার থাকবে, 2 খানা, মানে 4 খানা মেম্বার থাকবে স্যাম্পল স্পেসটার মধ্যে। সেই মেম্বারগুলো কি কি হবে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই 4খানা মেম্বার হবে। এরপর তোমাকে আমি বললাম ফাইন্ড দ্য প্রবাবিলিটি টু হেডস, এক্স্যাক্টলি টু হেডস, রাইট? তাহলে এক্স্যাক্টলি টু হেডস মানে দেখো হেড হেড একটাই আছে, তাহলে টোটাল মেম্বার আছে 4খানা, তো তার মধ্যে দুটোই হেড পড়েছে, তার প্রবাবিলিটি হবে 1/4, দুটোই টেল, তারও প্রবাবিলিটি হবে 1/4। এরপর যদি বলি একটা হেড একটা টেল, সেক্ষেত্রে দেখো দুটো আছে, হেড টেল টেল হেড, তাই তো, হেড টেল টেল হেড, তো সেক্ষেত্রে প্রবাবিলিটি হবে 2/4 মানে হাফ। আবার দেখো যদি বলি অ্যাটলিস্ট একটা হেড, দুটো কয়েনকে তুমি সাইমালটেনিয়াসলি টস করছো, দিয়ে বললাম ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট হুইচ কনসিস্ট অ্যাটলিস্ট ওয়ান হেড। অ্যাটলিস্ট কথার মানে হচ্ছে কমপক্ষে একটা, কমপক্ষে একটা মানে কি, ওর ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত যেতে পারে, তাহলে কমপক্ষে একটা মানে ম্যাক্সিমাম কতগুলো হেড পড়তে পারে, 2খানা।
কারণ দুটো কয়েনকে টস করছি। তো ম্যাক্সিমাম তোমার হতে পারে, দেখো কমপক্ষে একটা মানে এখানে এটাও হবে, এটাও আসবে, এটাও আসবে, তার মানে 3/4 তার প্রবাবিলিটি হয়ে যাবে কমপক্ষে একটা হলে। আবার কমপক্ষে একটা টেল যদি বলি সেক্ষেত্রেও 3/4 চলে আসবে প্রবাবিলিটির মানটা। মানে বুঝতে পেরেছি? বেশ। আচ্ছা বেশ, তাহলে কয়েন টস দুটো কয়েনের ক্ষেত্রে যে প্রবাবিলিটির কনসেপ্টটা সেটা আমরা বলে দিলাম। বেশ, নেক্সট দেখো তিনটে কয়েনকে যদি একসাথে টস করি তার স্যাম্পল স্পেসটা কি হবে? টসিং 3 কয়েন, এটা যদি আমি টস, এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, তাহলে এর স্যাম্পল স্পেসে নাম্বার অফ এলিমেন্ট হবে নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট, মানে নমুনা দেশে তোমার নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট যেটা বলা হয়, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8খানা হবে। তাহলে আলটিমেট স্যাম্পল স্পেসটা কি দাঁড়াবে? হেড 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 টেল হেড টেল হেড টেল হেড হেড, ওকে, হেড টেল 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 হেড টেল 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 হেড, আর একটা আসবে টেল টেল টেল। দেখো 8খানা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, 8খানা টোটাল, 8খানা, এর বাইরে আর হবে না। তিনটে কয়েন থেকে ঝোঁকশূন্য মুদ্রাকে তুমি যদি টস করো সাইমালটেনিয়াসলি, তাহলে তার স্যাম্পল স্পেসে আমি এই 8খানা আমি স্যাম্পল পয়েন্ট পাবো। এখান থেকে কিরকম কোশ্চেন দিতে পারে বললো, ধরো তোমাকে বললাম যে তিনটেই হেড পড়েছে, তার প্রবাবিলিটি বের করো। তিনটে হেড পড়েছে তার প্রবাবিলিটি, ধরো সাপোজ আমি A1 একটা ইভেন্ট ধরলাম যেটা কিন্তু তিনটে কি কন্টেন্ট করেছে, তার মানে এইচ 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 তিনটে হেড পড়েছে, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ A1 হবে 1/8। যদি বলি অ্যাটলিস্ট দুটো হেড, অ্যাটলিস্ট দুটো মানে কমপক্ষে দুটো, তাহলে কমপক্ষে দুটো হলে সাপোজ এর ইভেন্টটাকে A2 ইভেন্টটাকে আমি ধরলাম অ্যাটলিস্ট দুটো দুটো হেড পড়েছে, তাহলে অ্যাটলিস্ট দুটো হেড মানে এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে, তাই তো? তার মানে অ্যাটলিস্টের ক্ষেত্রে দেখো হেড হেড টেল হেড টেল হেড আর টেল হেড হেড, আর তিনটেই হতে পারে। তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি হবে P(A2) = 4/8, মানে হচ্ছে হাফ। বোঝা গেছে? অ্যাটলিস্ট একটা বললে কি হবে? অ্যাটলিস্ট একটা বললে দেখো মানে কমপক্ষে একটা হেড পড়েছে তার প্রবাবিলিটি বের করো, কি হবে? কমপক্ষে একটা হেড, তার মানে অনলি ফর দ্য কমপক্ষে একটা, মানে একটা পড়তে, একটা তো পড়বেই, দুটোও পড়তে পারে, ম্যাক্স টু ম্যাক্স তিনটেও পড়তে পারে। তার মানে এখানে দেখো জাস্ট এইটা বাদ যাবে, টেলটা বাদ যাবে, বাকি 7টা মেম্বারই দেখো অ্যাটলিস্ট একটা করে আছে, তার মানে এটা হয়ে যাবে। তাহলে এটা আমি লিখছি না, তাহলে A2টা হচ্ছে অ্যাটলিস্ট 1 হেড, মানে A2 ইভেন্টটাকে আমি ধরলাম অ্যাটলিস্ট 1 হেড পড়বে সেই ইভেন্টটা, সেই ইভেন্টের প্রবাবিলিটি যখন বের করব, সেই প্রবাবিলিটি P(A3) কি হবে? P(A3) হবে 7/8। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? বেশ বেশ, তাহলে কয়েন টসের ব্যাপারটা বুঝতে পারলাম। এরপর একটু অন্য টাইপের প্রবলেম করি, যে ফর্মুলাগুলো শেখালাম সেই ফর্মুলাগুলোর উপর আমি তোমাদেরকে বলছি। ধরো বললাম একটা থলিতে, একটা অঙ্কটা আমি দিই তারপরে আমি বলছি, মানে মানে an urn contain an urn contain 3 red ball and 2 black ball, 3 red and 2 black ball, black balls,
an urn contain 3 red ball and 2 black ball. Three balls are drawn randomly. 3 balls are drawn randomly. Okay. Find the probability. Find the probability two red and one black balls. কোশ্চেনটা মিনিংটা ভালো করে বোঝো। বলছে একটা থলিতে তিনটে লাল বল আছে আর দুটো কালো বল আছে। বলছে উদ্দেশ্যহীনভাবে র্যান্ডামলি উদ্দেশ্যহীনভাবে একদম তুমি উদ্দেশ্যহীনভাবে তিনখানা বল তুলছো। বলছে ওই তিনখানা বলের মধ্যে দুটো বল রেড আর একটা বল ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে ভালো করে বোঝো অঙ্কের টেকনিকটা। তাহলে কিভাবে অঙ্কটা সলভ করতে হয় একটু ভালো করে এখানে অবজার্ভ করো। তো এখানেতে টোটাল নাম্বার অফ বল কত আছে থলিটাতে, আমি ধরো এটা বললাম আর, এটা হচ্ছে আমার থলিটা, তার মানে অ্যাকচুয়ালি 3 রেড বল আছে আর 2 ব্ল্যাক বল আছে, তাই তো? তাহলে এখান টোটাল নাম্বার অফ বল, টোটাল নাম্বার অফ বল আছে কটা, 3 + 2 মানে 5খানা বল আছে। এরপরে দেখো 5খানা বল থেকে তুমি কটা বল তুলছো, 3টে বল তুলছো, তার মানে দেখো এই যে কম্বিনেশনের ব্যাপার আছে, সিলেকশন, তাই না? বলেছিলাম প্রবাবিলিটি পড়তে গেলে আমার সেট থিওরির যেমন সেট অপারেশনের কনসেপ্ট লাগবে, প্রবাবিলিটি পড়তে গেলে আমার পারমিউটেশন কম্বিনেশন মানে বিন্যাস সমবায়ের আইডিয়াও আমার কাজে লাগবে। আমি প্রথম ক্লাসে এটা বলেছিলাম। তাহলে এখানে দেখো 5খানা বল থেকে তুমি 3খানা বলকে সিলেক্ট করবে কত রকম উপায়ে, 5C3। ওকে, বেশ। তাহলে কি বলে, তার মধ্যে কি বলেছে দুটো বল আসবে রেড থেকে। তো টোটাল বল তুমি এই ইভেন্টটাকে ধরে নিলে যে এ বি দা ইভেন্ট, বি দা ইভেন্ট which contains 2 red ball and 1 black ball। তাহলে এর প্রবাবিলিটি, এই ইভেন্টের প্রবাবিলিটি বের করতে গেলে আমাকে কি বের করতে হবে, তার প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে দুটো রেড বল, তার মানে রেড বল কটা আছে, 3খানা, তা 3খানা থেকে দুটো তুলবে কত রকম হবে, 3C2 ইন্টু বাকি একটা বল তুলবে ইন্টু 2C1 বাই 5C2। এটা হচ্ছে টোটাল নাম্বার 5C3, সরি 3খানা তুলছি 5C3। তাহলে এটা হচ্ছে তোমার নাম্বার অফ ফেভারেবল কেস অফ দ্য ইভেন্ট এ, আর দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ফেভারেবল কেস অফ ইকুয়ালি লাইকলি ডিসজয়েন্ট এক্সস্টিভ ইভেন্টস। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, 3C2। তাহলে 3C2 মানে কি আমরা বলেছিলাম 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, দ্যাট মিনস 3। এর ভ্যালু হলো 3 ইন্টু 2C1 মানে হচ্ছে 2 বাই 5C3। তাহলে 5C3 এর ভ্যালু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? ওকে, তার মানে 5 ইন্টু 4, 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 মানে 10 বাই 10, তার মানে আলটিমেট 3/5। তাহলে একটা থলিতে 3টে লাল বল আর দুটো ব্ল্যাক বল, এরকম একটা থলি থেকে আমি যদি উদ্দেশ্যহীনভাবে আমি 3টে বল তুলি এবং সেই 3টে বলের মধ্যে দুটো বল লাল আর একটা বল সাদা হওয়ার সম্ভাবনা কত দাঁড়ালো, 3/5। বুঝতে পেরেছি আইডিয়াটা? এরকম টাইপের কিন্তু তোমাদের অঙ্ক আসবে। যাক, এইটা হচ্ছে খুব সহজ, মানে বল তোলার অঙ্ক এই টাইপের, তোমাকে বুঝতে হবে। এবার তুমি বলবে যে স্যার এটা কেন মাল্টিপ্লাই করলেন, তাই তো? কারণ দেখো একটা ঘটনা কিন্তু আমার কমপ্লিট হতে হবে। এই যে কখন মাল্টিপ্লাই করব মানে পারমিউটেশন আর কম্বিনেশনের বিন্যাস সমবায়ের দেখবে একটা হচ্ছে গুণফলের প্রপার্টি ছিল আর একটা যোগফলের প্রপার্টি ছিল। একটা ঘটনা ঘটছে মানে সেটা কমপ্লিট ভাবে ঘটে যাচ্ছে,
তার জন্য যখন দুটো ইভেন্টকে আমি কনসিডার করব তখন কিন্তু সেটা পরপর সাইমালটেনিয়াসলি ঘটলে সেটা কিন্তু আমি পরপর তিনটে তুলছি, দুটো তুললাম আর একটা তুলতে হবে, তাহলে এই একটা টোটাল তিনটের প্রয়োজন, তাহলে দুটো তোলা হয়ে গেছে আর একটা তুলবো, তাহলে টোটাল তিনটে তুলছো, তাহলে এই তো পরপর দুটো ঘটনা হচ্ছে, এই জন্য এটা মাল্টিপ্লাই হলো, তিনটে তোলা হয়ে গেল, একটা কেস হয়ে গেল, তার সাথে তুমি আর একটা পসিবিলিটি করছো, বুঝা গেছে? সেক্ষেত্রে তোমার যেটা আসবে সেটা প্লাস হয়ে যাবে, সেই টাইপের অঙ্ক আমি দেখাচ্ছি ব্যাপারটা, বুঝা গেছে? বেশ। এরপরে দেখো একটা অঙ্ক করাই, 5 নাম্বার। সাপোজ তোমাকে বলা হলো এ বি সি তিনটে যদি পরস্পর বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ঘটনা হয়, মানে ডিসজয়েন্ট, ওকে, এ বি ও সি তিনটে পরস্পর বিচ্ছিন্ন সম্পূর্ণ ঘটনা হলে এ বি সি ঘটনা তিনটি, বাংলাতে লিখছি, ঘটনা তিনটি পরস্পর বিচ্ছিন্ন, পরস্পর বিচ্ছিন্ন ও সম্পূর্ণ, মানে ইকুয়াল ডিসজয়েন্ট ইভেন্টস, যদি পি অফ বি ইকুয়াল টু 3/2 into P of A, P of C equal to 1/3 into P of B হয়, তাহলে P of C এর ভ্যালু বের করো। P of C এর ভ্যালু কি হবে সেটা বের করো। ওকে, দেখো এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই যে পরস্পর বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ঘটনা, এইখানে কিন্তু অঙ্কের টুইস্টটা তোমার লুকিয়ে আছে, মানে এটা যেটা আমরা বলছিলাম মিউচুয়ালি তোমার ডিসজয়েন্ট, তাই না? মিউচুয়ালি ডিসজয়েন্ট, তার মানে এখানে যে কনসেপ্টটা আলটিমেট, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গোটা স্যাম্পল স্পেস, এসটা যদি আমি স্যাম্পল স্পেস হয়, তাহলে এটা তো একটা অবশ্যই একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে আছে, তাহলে এসটা হচ্ছে নমুনা দেশ, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, দ্যাট মিনস এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে এস, তাহলে এটা মানে আমরা বলতে পারি পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু হচ্ছে পি অফ এস, আর পি অফ এস মানে হচ্ছে সার্টেন অ্যান্ড শিওর ইভেন্ট, তাহলে প্রবাবিলিটির ক্ষেত্রে তার ভ্যালু কত হয় 1, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু হচ্ছে 1। এরপরে গিভেন কি কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনগুলো কাজে লাগাও। কি দেওয়া আছে, পি অফ বি ইকুয়াল টু 3/2 পি অফ এ, তাহলে পি অফ এর ভ্যালুটা বের করি, 2/3 পি অফ বি ইকুয়াল টু পি অফ এ, আর কি দেওয়া আছে পি অফ সি ইকুয়াল টু 1/3, সরি 1/3 পি অফ বি, পি অফ বি এর ক্যালকুলেশনটা করে নিই, তাহলে পি অফ বি ইকুয়ালস টু পাচ্ছি 3 ইন্টু পি অফ সি, তাহলে এখানে মানটা আমি এখানে বসাতে পারবো, দেখো পি অফ বি এর মানটা বসাতে পারবো, তাহলে 2/3 পি অফ বি মানে হচ্ছে ইন্টু 3 পি অফ সি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ, তাহলে আলটিমেট এখান থেকে আমরা পেলাম দেখো 2 পি অফ সি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ, তাহলে যেহেতু পি অফ আমার সি এর ভ্যালু বের করতে বলেছে, দেখো প্রত্যেকটা পি অফ এ পি অফ বিটাকে আমি সি এর টার্মে আমি নিয়ে কনভার্ট করে নিলাম, তাহলে এখানে আমি বলতে পারবো দেখো পি অফ এর পরিবর্তে কি লিখতে পারবো 2 পি অফ সি প্লাস পি অফ বি মানে হচ্ছে 3 পি অফ সি প্লাস
পি অফ সি ইকুয়াল টু হচ্ছে 1, দ্যাট মিনস 6 পি অফ সি ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে পি অফ সি ইকুয়াল টু হচ্ছে 1/6। এরপরে এখান থেকে তুমি পি অফ বি এর মান বের করতে পারবে, পি অফ এরও মান বের করতে পারবে গিভেন কন্ডিশন থেকে। বোঝা গেল? তাহলে পি অফ সির ভ্যালুটা আমরা বের করলাম। তাহলে এখানে অঙ্কের টুইস্ট কিন্তু এই পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এখানের এই কনসেপ্টটাই কিন্তু তোমার মেন, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। আর গিভেন কন্ডিশন যেগুলো দেওয়া আছে সেগুলো আমি তো অঙ্কতে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো। নেক্সট 6 নম্বর একটা প্রবলেম। সাপোজ বললাম পি অফ এ মাইনাস বি ইকুয়াল টু 1/3, পি অফ বি ইকুয়ালস টু হাফ, sorry, P of A equals to half and P of B equals to 1/3. Then find P of B minus A. Then find P of B minus A. এই প্রবাবিলিটিটা বের করতে হবে। তোমার এই কন্ডিশন বি মাইনাস এ বা এ মাইনাস বি, এটা মানে কি বলতে চাইছে? এ মাইনাস বি, প্রবাবিলিটি অফ এ মাইনাস বি, এটা মানেই কিন্তু আলটিমেট আমরা যেটা লিখি নোটেশনে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বোঝা গেছে? এটা জাস্ট নোটেশন, পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম এই নোটেশনগুলো খেয়াল রাখতে। আচ্ছা, তাহলে একটু আগে আমরা একটা ফর্মুলা শিখলাম, কি শিখলাম বলো তো? পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ভ্যালু আমার দেওয়া আছে, পি অফ এর ভ্যালুও দেওয়া আছে। পি অফ এ মানে কত? হাফ। তাহলে এখান থেকে আমরা এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বের করে নিই। তাহলে পি অফ এ এর মান হচ্ছে হাফ ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 1/3 প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হাফ মাইনাস 1/3 ইকুয়াল টু 1/6। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু পেলাম 1/6। কার ভ্যালু বের করতে পেরেছে? পি অফ বি মাইনাস এ, দ্যাট মিনস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে পি অফ, তাহলে বি ইকুয়াল টু আমরা কি জানি? পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সরি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, রাইট? আর এটা মানেই তো আলটিমেট এটাই যেটা আমার গিভেন চেয়েছে, এ মাইনাস, সরি, বি মাইনাস এ। পি অফ বি এর ভ্যালু আমার জানা আছে কত? 1/3, 1/3 মাইনাস 1/6, তার মানে 6, 3 মাইনাস 1, তার মানে 2/6, দ্যাট মিনস 1/3। তার মানে পি অফ বি মাইনাস এ এর ভ্যালু কত দাঁড়ালো? 1/3।
ও সরি সরি, একটু ভুল লিখলাম, 3 দুগুণে 6, তো সরি সরি সরি, 2 মাইনাস 1/6 হবে, দ্যাট মিনস 1/6 হবে। এটা আমি ক্যালকুলেশনটা ভুল করেছিলাম। ওকে, বেশ। দেখো, এই যে আমি এই ফর্মুলাগুলো শিখিয়েছিলাম, এই ফর্মুলাগুলো কিন্তু অ্যাপ্লিকেশন এগুলো। প্রথমে যে ফর্মুলা, এই যে এখানে যে ফর্মুলাগুলো আমি বললাম, দিস ফর্মুলা অ্যান্ড দিস ফর্মুলা, এই দুটো ফর্মুলারই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আমরা করলাম। ওকে, বেশ। নেক্সট, তাহলে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। নেক্সট একটা প্রবলেম দেখো, সাত নাম্বারটা প্রবলেম। পি অফ এ ইকুয়াল টু 3/4 এবং পি অফ বি ইকুয়াল টু 5/8 হলে দেখাও দেখাও 3/8 is less or equal to P of A intersection B is less or equal to 5/8, রাইট? এটা আমাকে দেখাতে হবে। যদি মানে if A intersection B এর মান A intersection B equal to half, then find the value of P of A complement intersection B complement, এর ভ্যালুটা বের করো। অঙ্কটা ভালো করে বোঝো। কি বলা আছে, পি অফ এ এর ভ্যালু দেওয়া আছে, পি অফ বি এর ভ্যালু দেওয়া আছে, বলে তারপরে আমাকে এটাকে প্রমাণ, ফার্স্ট অফ অল এটা প্রুভ করতে হবে। তারপর পি অফ এ ইন্টারসেকশনে বি এর ভ্যালুটা যদি হাফ হয়, তাহলে আমার পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? বেশ। তাহলে প্রথমত আমরা কি জানি বলো তো, পি অফ এ সলিউশন দেখো, পি অফ এ ইউনিয়ন বি is always lesser equal to 1, প্রবাবিলিটির মান তো, দ্যাট মিনস lesser equal to 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা কি জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেসার ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, হুম, এটা হলো পি অফ এর ভ্যালু দেওয়া আছে, পি অফ বি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে 3/4 প্লাস 5/8 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেসার ইকুয়াল টু 1। তার মানে এটা পাচ্ছি আমি 6 প্লাস 5, মানে 11/8 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেসার ইকুয়াল টু 1। তাহলে 11/8 মাইনাস 1 is greater equal to, গ্রেটার নয়, লেসার ইকুয়াল টু হবে পি অফ এ ইন্টারসেকশন বি 3/8 is lesser equal to পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে একটা পার্ট দেখো আমি করলাম, যে 3/8 লেসার ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বি, এই পার্টটা একটা আমার হলো। ওকে, বেশ, তো এটা 1 নাম্বার হলো।
এরপরে এই পার্টটা করার জন্য পি অফ এ ইন্টারসেকশন বি লেসার ইকুয়াল টু 5/8, এটা করার জন্য তোমাকে যেটা জানতে হবে, আমরা কি জানি, বি মানে এ ইন্টারসেকশন বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুটো ইভেন্ট কি? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, দ্যাট মিনস ডিসজয়েন্ট। এটাও বলতে পারবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটাও ডিসজয়েন্ট, তাই তো, পরস্পর ডিসজয়েন্ট। তার মানে বি সেটটা সমান আমরা কি লিখতে পারবো, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ বি ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে পি অফ বি এর ভ্যালু কত? পি অফ বি এর ভ্যালু হচ্ছে 5/8 ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবারে ভালো করে অবজার্ভ করো, পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা 5/8 এর সাথে সমান হচ্ছে কখন, যখন পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টে যোগ করা হচ্ছে, তাই তো। তো এইটার মান তো প্রবাবিলিটির মান, দ্যাট মিনস নেগেটিভ হবে না, জিরোর থেকে বড় হবে কিন্তু একের থেকে ছোট হবে। তাহলে একটা কিছু একটা ভ্যালু এর সাথে অ্যাড করার পরে 5/8 এর সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, হুইচ শোজ দ্যাট পি অফ এ ইন্টারসেকশন বি হুইচ ইমপ্লাইজ ইজ অলওয়েজ লেসার ইকুয়াল টু 5/8। পারবো না, এই সংখ্যাটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করার পর 5/8 আসছে, তাহলে নিশ্চয়ই 5/8টা এর থেকে বড় হবে, তাই না? আমরা যেমন সিম্পল ব্যাপারটা যদি বুঝতে না পারো, বললাম এটা যদি এ প্লাস বি ইকুয়াল সি হয়, তাহলে নিশ্চয়ই সিটা অবভিয়াসলি বি এর থেকে বড়, নন নেগেটিভের ক্ষেত্রে, তাই না? আবার সিটা বি এর থেকেও বড় বা এর থেকেও বড়, বোঝা গেছে? একটা যে কোনো একটা আইডিয়া, আমি এই ব্যাপারটা বলতে চাইলাম। আচ্ছা, তাহলে এটাকে 2 নাম্বারিং করো, তাহলে 1 and 2 থেকে তুমি কি পাবে? নাও ফ্রম 1 and 2, now from 1 and 2 we have 3/8 is lesser equal to P of A intersection B is lesser equal to 5/8, proved। ফার্স্ট পার্টটা আমার প্রুভড হলো, ফার্স্ট যে পোর্শনটা দেওয়া ছিল সেটা আমার প্রুফ হলো এখানে, ঠিক আছে? বেশ, নেক্সট আমার কি বের করতে হবে, নেক্সট আমার যেটা বের করতে হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হাফ দেওয়া আছে, তাহলে এর ভ্যালুটা বের করতে হবে। দেখো এই অঙ্কটা করার জন্য তোমার ডি মর্গানস লটা কাজে লাগালেই হবে। তাহলে কার ভ্যালু বের করতে হবে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো। এটা মানে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি তার হচ্ছে কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি ডি মর্গান সূত্র, তার মানে এটা মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। বুঝতে পারলে কোন ফর্মুলাটা ইউজ হলো, দুখানা ফর্মুলা ইউজ হচ্ছে এখানে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ডি মর্গানস ল। এটা সেট থিওরিতে আমরা আলোচনা করেছিলাম, ডি মর্গানস ল। আবার এটা কি হলো, পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ, এই আইডিয়াটা দিয়ে আমি এখানে করলাম, ঠিক আছে? এরপরে এ ইউনিয়ন বি এর ফর্মুলা তো আমরা জানি, 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বুঝে গেছে?
তার মানে এটা আসছে -1 মাইনাস পি অফ এ। তা পি অফ এর ভ্যালু কত দেওয়া ছিল? 3/4 প্লাস 5/8 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান আছে হাফ। তাহলে ক্যালকুলেশন করো। 1 মাইনাস 8 এলসিএম হচ্ছে 6 প্লাস 5 মাইনাস 4। তার মানে এটা আসছে 8 মাইনাস 7/8। এই যে কোথাও ভুল করলাম নাকি? ওয়েট, কোথাও ভুল করলাম। 6 5 4, ও সরি, এটা ও 8 লিখে দিয়েছি, এটা 1 হবে। তাই বলছি ব্যাপারটা কি হচ্ছে। 1/8 অ্যান্সার। ঠিক আছে, 1/8 হয়ে গেল। নেক্সট একটা দেখো অঙ্ক করায়। নেক্সট একটা 8 নাম্বার একটা প্রবলেম। বলা হলো যে একটা থলিতে 7টা লাল বল, একটি থলিতে 7টি লাল বল আর 5টা সাদা বল আছে। 5টি সাদা বল আছে। ওকে, থলি থেকে যথেচ্ছভাবে 4টি বল তোলা হলো। থলি থেকে যথেচ্ছ উদ্দেশ্যহীনভাবে, যেটা বলা হচ্ছে 4টি বল তোলা হলো। এক নাম্বার, 4টি বলই লাল, 4টি বলই লাল। আর 2 নাম্বার, 2টি লাল ও 2টি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখো অঙ্কটা মানে কি বললাম, যে একটা an arm contains 7 red balls and 5 white balls. 4 balls are drawn randomly. Then find the probability 4 balls are exactly lal and 2 balls lal red and 4 বল এক্স্যাক্টলি রেড হবে। হ্যাঁ, আচ্ছা, ওই বাংলা ইংরেজি মিশিয়ে বলছি তো ওরকম হয়ে যাচ্ছে। আর 2 বলস আর রেড অ্যান্ড 2 বলস আর হোয়াইট, এই পরেরটা বের করতে হবে। তাহলে সলিউশনটা কি হবে দেখো। তাহলে একটা থলিতে 7খানা টোটাল বল আছে। আচ্ছা, এটা 7 7, তাহলে আর 7 রেড বল 5 হোয়াইট বল, তার টোটাল নাম্বার অফ বলস কত আসছে? 5 প্লাস 7 12। টোটাল কতগুলো বল তুলছো? 4খানা। তাহলে 12টার থেকে 4খানা বল তুলবে কত রকম উপায়ে? 12C2 C4 রকম উপায়ে। আচ্ছা, 1 নম্বরটা দেখো, এ বি দ্য ইভেন্ট, A be the event 4 balls
আর রেড, চারটে বলই লাল। তার মানে দেখো প্রবাবিলিটি অফ এ যেটা দাঁড়াবে, তাহলে চারটে বল মানে 7টা থেকে চারটে তুলবে, 7C4 ইন্টু 5C0 বাই 12C4, ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। 2 নম্বরটা হচ্ছে বিটা ইভেন্ট হচ্ছে দুটো রেড আর দুটো হোয়াইট, তাহলে পি অফ বি এটা দাঁড়াবে দুটো রেড মানে 7C2 ইন্টু 5C2 বাই 12C4। এরপরে এটা তোমরা এনসিআর এর ফর্মুলা জানো, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আইডিয়া নিশ্চয়ই বোঝাতে পেরেছি। ওকে, তাহলে এই এই টাইপের যে অঙ্কগুলো বল তোলার অঙ্ক যেরকম আমি পড়ালাম, এই বল তোলার অঙ্ক যেমন ইম্পর্টেন্ট আছে, তোমার একটা তাসের প্যাকেট থেকে ওই ওই টাইপের অঙ্ক আমি করাবো। আমি আবার নেক্সট ক্লাসে আরও আমি প্রবাবিলিটির অঙ্ক এখানেতে করাবো, চিন্তার কিছু নেই। তো এখানে তোমার যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাগুলো কি পয়েন্ট, বারবার আমি বলছি, একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস মানে নমুনা দেশ বের করতে বলে। মানে দুটো কয়েনকে একসাথে টস করা হলো, একটা কয়েনকে টস করা হলো, তিনটে কয়েনকে টস করা হলো, একটা ডাইকে টস করা হলো, দুটো ডাইকে টস করলে তার 36খানা মেম্বার হবে। সেই 36খানা মেম্বার কি হবে, হ্যাঁ, সেটা আমি পরের দিনে দেখাবো, এবং ওখান থেকে আমি প্রচুর প্রবলেম বানানো যায়, ওটাই প্রথম দিনেই দেখাবো। ওই জন্য আমি ওটা স্পেশাল করে ডায়ের অঙ্কগুলো স্পেশাল করে আমি করাবো। মানে তোমার লুডোর ছক্কা যেটাকে বলা হচ্ছে, একটা কয়েন একটা ডাইকে থ্রো করা হলো, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমাকে ভালো করে অবজার্ভ করতে হবে, ডেফিনেশনগুলো ভালো করে মনে রাখতে হবে। আর সেট থিওরির তোমার যে সেট অপারেশনের যে কনসেপ্ট, ইউনিয়ন ইন্টারসেকশনের তার যে ফর্মুলা, তারপর তার ভেন ডায়াগ্রামের সাথে যদি বুঝতে না পারো, ভেন ডায়াগ্রামের জায়গাগুলো একটু ভালো করে এঁকে নেবে, ড্র করে নিয়ে নিজের সুবিধা মতো করে প্রত্যেকটা ফর্মুলাকে ডিডাকশন করে নেবে। কারণ এখানেতে সেট অপারেশনের জায়গাটা খুব ইউজফুল জায়গা, আর কম্বিনেশন অ্যান্ড পারমিউটেশন এই জায়গাটাও কিন্তু খুব ইউজফুল। অর্থাৎ এই জায়গাগুলো যদি মনে হচ্ছে এখনও আমার স্ট্রং নেই, এই জায়গাগুলো তো আমার প্রিভিয়াস ক্লাসগুলোয় পড়ানো আছে ডিটেলসে, একটু করে দেখে নিও, তাহলে পড়তে সুবিধা হবে। এটুকুই, বোঝা গেছে। অঙ্ক করার জন্য হয়তো তুমি যদি কতগুলো অঙ্কর প্রসেস মুখস্থ করে নাও, হয়তো অঙ্ক করতে পারবে, কিন্তু জিনিসটা অবজারভেশন ঠিকঠাক তোমার হবে না। এই জন্য যদি ভালো করে অবজারভেশন করতে চাও, তাহলে এই পোর্শনগুলো একটু ভালো করে তোমরা যদি রিভাইজ করে নাও, তাহলে খুব তোমাদের বুঝতেই নিজেদেরই খুব সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এই যতটা পড়ালাম সেটা পড়ো, বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রবলেম। আবার নেক্সট ক্লাসে আমরা প্রবাবিলিটির নেক্সট কতগুলো মানে অঙ্ক নিয়ে আমি ডিসকাস করে দেবো, চাপের কিছু নেই। So today I will stop here. Thank you.